হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য ইংলিশ প্যারাগজি থেকে একটা ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেই টপিকটা হলো ইভালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন LSRW, লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। এই টপিকটা নিয়ে আজকে আমি ডিসকাস করব। তো তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। এখন তাহলে শুরু করছি আজকের ইম্পর্টেন্ট ক্লাস। তো প্রথমে আমাদের জানতে লাগবে ইভালুয়েশন কি। ইভালুয়েশনটা কি? It focuses on making a judgment about values, numbers, or performance of someone or something. বেসিক্যালি ইভালুয়েশনটা কি? ইভালুয়েশনটা কিসের উপর ফোকাস করে? জাজমেন্টের উপর ফোকাস করে। জাজমেন্ট কিসের উপর? কোনো একটা কিছু ভ্যালিউ, নাম্বার আর পারফরমেন্সের উপর। কোনো কারোর কিছু বা কোনো একটা জিনিসের তার ভ্যালিউটা, তার নাম্বারটা বা তার পারফরমেন্সটা, ওভারঅল জিনিসের উপর সে জাজমেন্ট দেয়। এটাই হলো ইভালুয়েশন। It is a process which is being used to measure student progress, reform education system and enhance accountability for outcomes. ইভালুয়েশনটা হলো একটা প্রসেস। কি প্রসেস? এই প্রসেসের মাধ্যমে আমরা অ্যাজ এ টিচার স্টুডেন্টদের কি করতে পারি? মেজার করতে পারি, তাদের প্রোগ্রেসটা মেজার করতে পারি, তার কতটুকু প্রোগ্রেস হয়েছে কি হয়নি সেটা আমরা মেজার করতে পারি ইভালুয়েশনের মাধ্যমে। আর এই ইভালুয়েশনটা হলো একটা এডুকেশন সিস্টেম, আর এটা রিফর্ম করে, ইনহ্যান্স করে কি তার যে রেজাল্টটা, স্টুডেন্টের যে আউটকামটা রয়েছে, কি আউটকাম আসবে, কি রেজাল্টটা আসবে, সেটা ইনহ্যান্স করে থাকে, ইমপ্রুভ করে থাকে। তো বেসিক্যালি আমরা খুব সহজভাবে বুঝতে গেলে ইভালুয়েশনটা কি। ইভালুয়েশনটা হলো একটা জাজমেন্ট। ইভালুয়েশনটা কি? এটা হলো জাজমেন্ট একটা স্টুডেন্টের বা কোনো একটা জিনিসের তার ওভারঅলটা নিয়ে বোঝে, ওভারঅলটা জিনিসটা নিয়ে জাজমেন্ট দেয়, তার ভ্যালিউস, নাম্বার, পারফরমেন্স সবটা নিয়ে জাজমেন্ট দেয়। এটার ইভালুয়েশনটা হলো এক ধরনের প্রসেস, একটা প্রসেস। এই প্রসেসের মাধ্যমে স্টুডেন্টের প্রোগ্রেসটা মেজার করা যায়, স্টুডেন্টের যে কতটুকু তার যে প্রোগ্রেস হলো সেটা মেজার করা যায়, কোয়ান্টিটি বা কোয়ালিটি বোথ। ওকে, তো পরে আরও ডিটেলস আমরা ইভ্যালুয়েশন সম্পর্কে জেনে নেব। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা যে পার্টটা দেখব সেই পার্টটা হলো ইম্পর্টেন্স অফ ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশনের কিছু ইম্পর্টেন্স রয়েছে, সেগুলি আমরা এখন এক এক করে দেখে নেব। ইট হেল্পস দ্য টিচার টু নো whether the teaching methodology adopted was successful or not. ইভ্যালুয়েশনটা কি হেল্প করে? ইভ্যালুয়েশনটা টিচারদের হেল্প করে। কিসে হেল্প করে? টু নো, টিচাররা যাতে জানতে পারে তারা যে টিচিং মেথডোলজি, যে টিচিং মেথডটা রয়েছে, যে টিচিং মেথড, বিভিন্ন টিচিং মেথড রয়েছে, প্লে ওয়ে মেথড, প্রজেক্ট মেথড, লেকচার মেথড, ইনকোয়ারি মেথড, ডিসকভারি মেথড, বিভিন্ন ধরনের মেথড রয়েছে। এই যে মেথডটা টিচার কি করেছে, অ্যাপ্লাই করেছে, অ্যাডপ্ট করেছে, সেটা কি সাকসেসফুল হয়েছে কি হয়নি, সেটা স্টুডেন্টরা জানতে পারে, টিচাররা জানতে পারে। কিসের মাধ্যমে? ইভ্যালুয়েশনের মাধ্যমে। তো ইভ্যালুয়েশন একটা ইম্পর্টেন্ট হলো টিচারদের হেল্প করে, তারা যে টিচিং মেথডটা ইউজ করেছে, অ্যাডপ্ট করেছে, সেটা সাকসেসফুল হয়েছে কি হয়নি। নেক্সট, it helped the teacher to know how successful students were in learning new skill, that is LSRW. এই যে ইভ্যালুয়েশনটা, এটা টিচারদেরকে এই জিনিসটা জানতেও হেল্প করে যে স্টুডেন্টরা যে নতুন কোনো ল্যাঙ্গুয়েজ শিখলে বা কোনো একটা কিছু লার্নিং করছে, তো এই যে লিসেনিং, স্পিকিং, রিডিং, এগুলি যে রয়েছে, এই যে স্কিলগুলো এগুলি লার্ন করেছে, এগুলি যে লার্ন করেছে সেটা কতটুকু সাকসেসফুল হয়েছে বা কীভাবে সাকসেসফুল হয়েছে সেটা টিচাররা জানতে পারে ইভ্যালুয়েশনের মাধ্যমে। তো এইটাও হলো আরেকটা ইভ্যালুয়েশনে ইম্পর্ট্যান্ট। নেক্সট, evaluation also helps the student to determine which area of learning require more attention. ইভ্যালুয়েশনটা স্টুডেন্টদেরকে এই জিনিসটার ক্ষেত্রেও হেল্প করে টু ডিটারমাইন, টু নির্দিষ্ট করার ক্ষেত্রে তার কোন পার্টটাতে, কোন স্পেসিফিক এরিয়াতে প্রবলেম রয়েছে, যেটাতে প্রবলেম রয়েছে ওইটাতে একটু সময়টা বেশি দিতে লাগবে, অ্যাটেনশনটা বেশি দিতে লাগবে। তো ওই জিনিসটাও স্টুডেন্টরা জানতে পারে অ্যাজ ওয়েল এজ টিচার। এখন ধরো একটা ইভ্যালুয়েশনটা কি? ওভারঅল এটা কোয়ালিটি প্লাস কোয়ান্টিটিভ হয়, ঠিক আছে। এখন এটা হলো একটা প্রসেস, এই প্রসেসের মাধ্যমে জানা যায় স্টুডেন্টের যে প্রোগ্রেসটা, তার প্রোগ্রেসটা কতটুকু হয়েছে, প্রোগ্রেস কি হয়েছে কি হয়নি, বা টিচারও জানতে পারে সে যে টিচিং মেথডটা ইউজ করেছে সেটা কি সাকসেসফুল হয়েছে কি হয়নি, সেটা ইভ্যালুয়েশনের মাধ্যমে জানা যায়। ইভ্যালুয়েশনের মাধ্যমে এটাও জানা যায়, স্টুডেন্টরাও জানতে পারে, টিচাররাও জানতে পারে যে তার কোন জায়গাতে প্রবলেম রয়েছে, স্টুডেন্টের কোন জায়গাতে প্রবলেমটা ফেস করছে। সে যেই জায়গাতে প্রবলেমটা ফেস করছে ওই জায়গাতে নিশ্চয়ই অ্যাটেনশনটা বেশি দিতে লাগবে, সময়টা বেশি দিতে লাগবে, বা পড়ার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে ওইটার মধ্যে সময়টা বেশি দিতে লাগবে। তো ইভ্যালুয়েশন এই জিনিসটার ক্ষেত্রেও হেল্প করে।
ওকে, নেক্সট রয়েছে স্টেপস অফ ইভ্যালুয়েশন। এখন আমরা কি দেখব, ইভ্যালুয়েশনে কিছু স্টেপস রয়েছে সেগুলি আমরা দেখে নেব। ফার্স্ট অফ অল ডিটারমাইন এডুকেশনাল অবজেক্টিভ। প্রথম কি করতে লাগবে, ডিটারমাইন করতে লাগবে, নির্দিষ্ট করতে লাগবে এডুকেশন যে অবজেক্টিভটা, এডুকেশন অবজেক্টিভটা ডিটারমাইন করতে লাগবে। মেজার বিহেভিয়ার চেঞ্জেস, মেজার করতে লাগবে বিহেভিয়ার চেঞ্জেস। দেন অর্গানাইজ লার্নিং এক্সপিরিয়েন্সেস, দেন পারফর্ম টেস্ট। তারপর কি করতে লাগবে, টেস্ট নিতে লাগবে। প্রথমে এডুকেশন যে অবজেক্টিভটা রয়েছে যে কেন এই জিনিসটা পড়বো সেটা ডিটারমাইন করতে লাগবে। বিহেভিয়ার চেঞ্জেসটা মেজার করতে লাগবে, অর্গানাইজ করতে লাগবে, তার যে লার্নিং এক্সপিরিয়েন্সগুলি রয়েছে সেগুলিকে অর্গানাইজ করতে লাগবে, তারপর টেস্টটা পারফর্ম করতে লাগবে। নেক্সট অ্যাসেসমেন্ট। এখন আমরা কি দেখব, অ্যাসেসমেন্ট দেখব। ইভ্যালুয়েশন দেখলাম, এখন অ্যাসেসমেন্ট দেখব। তবে ইভ্যালুয়েশনটা কি, এই যে ধরো এটা একটা ইভ্যালুয়েশন, ইভ্যালুয়েশনের যে একটা পার্ট হলো অ্যাসেসমেন্ট, ইভ্যালুয়েশনের একটা পার্ট হলো অ্যাসেসমেন্ট আর একটা পার্ট হলো মেজারমেন্ট। ইভ্যালুয়েশনটা কিন্তু ওভারঅলটা, ইভ্যালুয়েশনটা কি, ইভ্যালুয়েশন হলো ওভারঅল পার্টটা, এটা আমাদের কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি বোথ। আর অ্যাসেসমেন্ট হলো ইভ্যালুয়েশনের একটা পার্ট এবং মেজারমেন্টও হলো ইভ্যালুয়েশনের একটা পার্ট। ওকে, তো এখন আমরা ইভ্যালুয়েশনের বেসিকটা দেখলাম, তার ইম্পর্টেন্সটাও দেখলাম। এখন আমরা কি দেখব, অ্যাসেসমেন্ট দেখব, যে অ্যাসেসমেন্ট দেখব। সো অ্যাসেসমেন্টটা কি, ইট ইজ মেড টু আইডেন্টিফাই দ্য লেভেল অফ পারফরমেন্স অফ এন ইন্ডিভিজুয়াল। অ্যাসেসমেন্টটা কি, অ্যাসেসমেন্টটা হলো মানে আইডেন্টিফাই করে কিসের, যে একটা ইন্ডিভিজুয়ালে তার পারফরমেন্সের যে লেভেলটা, তার পারফরমেন্সের সেই লেভেলটা আইডেন্টিফাই করতে পারে। Whereas evaluation is performed to determine the degree to which goals are attained. আর অন্যদিকে ইভ্যালুয়েশনটা কি, ইভ্যালুয়েশনটা হলো যে পারফর্ম টু ডিটারমাইন, কি ডিটারমাইন করে, দ্য ডিগ্রি টু উইচ গোলস আর অ্যাটেইন, যে গোলসটা অ্যাটেইন হয়েছে কিনা সেটার দিকে যে কি করে নির্দিষ্ট করে। নেক্সট স্কুল বেসড লার্নিং, SBA। ওকে, SBA হলো স্কুল বেসড লার্নিং। This form of assessment is performed at the school level by teachers and educators. It is done fully in school based. এই যে স্কুল বেসড লার্নিংটা কি, বেসিক্যালি এটা হলো এক ধরনের অ্যাসেসমেন্ট যেটা স্কুল লেভেলের মধ্যে টিচার এবং এডুকেটর যারা রয়েছে তাদের যেটা পারফর্ম করা হয়, আর এইটা মেনলি স্কুলের মধ্যেই করা হয়, স্কুল বেসড লার্নিংই করা হয়। তার জন্য এটাকে কি বলা হয়, এটাকে স্কুল বেসড লার্নিং বলা হয়। খুব সহজভাবে বুঝতে গেলে স্কুলের মধ্যে যে স্কুল বেসড রয়েছে, স্কুলের মধ্যে স্কুল লেভেলের মধ্যে টিচাররা রয়েছে, এডুকেটার্স রয়েছে, তারা কি করে, তারা বিভিন্ন ধরনের অনেক কিছু যে লার্নিং করে থাকে, শিখিয়ে থাকে স্টুডেন্টদেরকে, শিখিয়ে থাকে, টেস্ট নিয়ে থাকে, ওইটাই হলো স্কুল বেসড লার্নিং। আর এটা করলে কি হয়, এটা করলে যে অ্যাসেসমেন্ট হয়, যে সে স্টুডেন্টটা কতটুকু পেলো, কীরকম পেলো, তার পারফরমেন্সটা কীরকম হলো সেই জিনিসটা জানা যায়, ওইটাই হলো স্কুল বেসড লার্নিং অর্থাৎ SBA। নেক্সট রয়েছে দ্য ফিচার অফ SBA আর অ্যাজ ফলোস। ওকে, তো স্কুল বেসড লার্নিং বা স্কুল বেসড অ্যাসেসমেন্ট আমরা বলতে পারি, তার জন্য SBA লেখা, স্কুল বেসড অ্যাসেসমেন্ট। ওকে, তো এখন SBA এর কিছু ফিচার্স রয়েছে সেগুলি দেখে নিই। চাইল্ড সেন্টার অ্যান্ড মাল্টি ডাইমেনশনাল। যে SBA স্কুল বেসড যে লার্নিং বা স্কুল বেসড অ্যাসেসমেন্টটা কীরকম হবে, স্কুলের মধ্যে টিচাররা বা এডুকেটার্সরা কী করবে, তারা পড়াবে, তারা যেগুলি পড়াবে, টেস্ট নেওয়া হবে, এগুলি কিসের অ্যাকর্ডিং হবে, এগুলি হবে চাইল্ড সেন্টার। যে স্টুডেন্ট রয়েছে তাদের নিড অনুসারে, তাদের যে কোন জিনিসটা করলে তাদের ভালো হবে, তাদের বেনিফিট হবে, তাদের ফিউচারের জন্য প্রিপেয়ার করা যাবে, তো চাইল্ড সেন্টার হবে। তাদের নিড অনুসারে কি করা হবে, যে কারিকুলাম রয়েছে বা যে অ্যাসেসমেন্ট লার্নিংটা রয়েছে সেটা হবে। তো এটা কি হবে, টোটালি চাইল্ড সেন্টার। মাল্টি ডাইমেনশনাল হবে, অনেক দিক থেকে পাবে, অনেক দিক থেকে চিন্তাধারা করে পড়ানো হবে, অনেক পয়েন্ট অফ ভিউ দেখে, শুধুমাত্র একটা দেখলেই হবে না, মাল্টি ডাইমেনশনাল হতে লাগবে। টিচার হ্যাভ ফুল অথরিটি ইন SBA উইদাউট এক্সটার্নাল ইন্টারফারেন্স। SBA এর মধ্যে কি থাকে, টিচারের ফুল অথরিটি থাকে, যে সে কীভাবে পড়াবে, কোন জিনিসটা পড়াবে, কোন কোশ্চেনটা থাকবে, ওভারঅল জিনিসটার মধ্যে SBA এর মধ্যে টিচারের ফুল অথরিটি থাকবে, কোনো ধরনের এক্সট্রা যে কোনো বাইরের কোনো ইন্টারফারেন্স ছাড়া। It provides a good idea to teacher about the children's weak and strong zone. আর এটা প্রোভাইড করে যে একটা গুড আইডিয়া, টিচারটা জানতে পারে, টিচার একটা গুড আইডিয়া হয়ে যায় যে চিলড্রেনের ব্যাপারে, চিলড্রেনের কোন জায়গাতে স্ট্রং পয়েন্ট রয়েছে, কোন জায়গাতে তার উইকনেস রয়েছে, সেই জিনিসটা কিন্তু SBA এর মাধ্যমে স্টুডেন্টরা জানতে পারে, টিচাররা জানতে পারে স্টুডেন্টের ব্যাপারে। ওকে, নেক্সট টাইপস অফ অ্যাসেসমেন্ট। এখন আমরা কি দেখব, অ্যাসেসমেন্টের কিছু টাইপস রয়েছে, খুবই ইম্পর্টেন্ট, বাট এটা দেখে নেব। ওকে, তো প্রথমে আমরা ইভ্যালুয়েশন কি দেখেছি, ইভ্যালুয়েশন ইম্পর্টেন্স দেখেছি, ইভ্যালুয়েশনের বেসিকটা কি দেখলাম, অ্যাসেসমেন্টটা কি সেটাও দেখলাম। একটু পরে অ্যাসেসমেন্ট আর ইভ্যালুয়েশনের মধ্যে ডিফারেন্স রয়েছে, খুব ইম্পর্টেন্ট, বাট সেটাও দেখব, কিন্তু তার আগে আমাদের দেখতে লাগবে টাইপস অফ অ্যাসেসমেন্ট।
অ্যাসেসমেন্টে কিছু টাইপস রয়েছে, সেগুলি আমরা দেখে নিই। ফার্স্ট ওয়ান, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কোনটা? এটা হলো অনগোয়িং প্রসেস। এটা অনগোয়িং প্রসেস চলতে থাকে। এখন ধরো একটা ক্লাস চলছে, ঠিক আছে, ক্লাস চলছে, বা ধরো তোমরা আমাদের দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারে তোমরা ক্লাস করো, সেখানে ক্লাস চলছে, সেখানে ক্লাস চলাকালীন এখন আমি কোনো একটা কিছু বোঝালাম, বা অন্যান্য ফ্যাকাল্টি তারা রয়েছে বিভিন্ন সাবজেক্টের, তারা রয়েছে, তারা কিছু বোঝালো। তো ক্লাস চলাকালীন একটা রুলস করালাম বা একটা কিছু বোঝালাম, তারপর তোমাদেরকে জিজ্ঞেস করলাম, বলো তো এইটা কি, তোমরা আনসার করলে। তো এই যে মিডলে কী করা হলো, ফিডব্যাক নেওয়া হলো, আনসার নেওয়া হলো, যে কোশ্চেন আনসার হলো, ইন্টারেক্টিভ হলো, কমিউনিকেশন হলো, এটা কি অনগোয়িং চলছে, ওইটাই হলো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। ওকে, আরও কিছু এক্সাম্পল যেরকম কুইজেস রয়েছে, ক্লাস টেস্ট রয়েছে, এক্সেট্রা। অন্যদিকে সামেটিভ অ্যাসেসমেন্ট কি? সামেটিভ অ্যাসেসমেন্ট হলো হ্যাপেন অ্যাট দ্য এন্ড। এটা কোর্সে একদম লাস্টে হয়, একদম লাস্টে, যেরকম এন্ড টার্ম, প্রজেক্ট, এক্সেট্রা। একদম সিম্পল এক্সাম্পল, আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম, আগে পরীক্ষা দিতাম, যে ক্লাস টেস্ট হতো বা ইউনিট টেস্ট হতো, ওইগুলি এজ এ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আমরা বলতে পারি। আর যখন একদম কোর্সে একদম লাস্টে হতো, ধরো হাফ ইয়ারলি, অ্যানুয়ালি বা অ্যানুয়ালের উপর ডিপেন্ড করে আমরা নেক্সট ক্লাসে যাবো, কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে, ওই যে একদম কোর্সের একদম লাস্টে হতো, টার্ম একদম লাস্টে হতো, ওইটা হয়ে যাবে সামেটিভ অ্যাসেসমেন্ট। তো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হলো অনগোয়িং, যেটা মিডলে চলতে থাকে। সামেটিভ অ্যাসেসমেন্ট হলো কি হ্যাপেন অ্যাট দ্য এন্ড, যেটা একদম লাস্টে হয়ে থাকে, ওইটা হলো সামেটিভ অ্যাসেসমেন্ট। ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট। ডায়াগনস্টিক অ্যাসেসমেন্টটা কি? ডান বিফোর লার্নিং স্টার্টস টু আন্ডারস্ট্যান্ড স্টুডেন্টস কারেন্ট স্কিল। ওকে, তো ডায়াগনস্টিক টেস্টটা কি? ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট হলো, ধরো এখন আমরা ক্লাসে গেলাম, ঠিক আছে, ক্লাসে গেলাম, ক্লাসে গিয়ে আমরা কী করলাম, ক্লাসে গিয়ে প্রথমে স্টুডেন্টের সাথে আমরা কী করলাম, যে কমিউনিকেশন করলাম, ইন্টারেক্ট করলাম, তারপর তাদেরকে এক দুটো ধরো ইজি কোশ্চেন জিজ্ঞেস করলাম, ধরো নাউন পড়াবো, ঠিক আছে, নাউন পড়াবো। প্রথমে গিয়ে যদি আমি নাউনের ডেফিনেশন কী, তার টাইপস কী, আর কয়েকটা এক্সাম্পল লিখে দিয়ে আসলাম, তাহলে কি সে নাউনটা শিখে ফেললো? না, তাহলে কিন্তু প্রপার ওয়েতে ক্লাসটা হয়নি। আগে ক্লাসে গেলাম, তাদের সাথে একটু কমিউনিকেট করলাম, তারপর ধরো জিজ্ঞেস করলাম তোমার নাম কি, তাদেরকে তার নাম জিজ্ঞেস করলাম, তাদের বাড়ি কোথায় জিজ্ঞেস করলাম, স্কুলের নাম কি, তারা যে কোথায় বসে আছে তারা বললো বেঞ্চে, এইটা কি তারা বললো বোর্ড। তো এরকম বিভিন্ন ওয়েতে তাদেরকে কিছু এক্সাম্পল দিলাম, কোশ্চেন আনসার করলাম, তারপর বললাম এই যে তোমরা যে এগুলি বলেছো, এগুলিকেই কিন্তু নাউন বলা হয়। তাহলে আমি কী করেছি, প্রথমে কিছু এক্সাম্পল দিয়েছি, তারপর আস্তে আস্তে কী করেছি, আস্তে আস্তে রুলসের দিকে গেছি। এটা হলো ইন্ডাকটিভ মেথড। এই যে ইন্ডাকটিভ মেথডের মধ্যে প্রথমে কী করেছি, প্রথমে একদম লার্নিংটা শুরু করার আগে স্টুডেন্টদেরকে কিছু কোশ্চেন আনসার করিয়েছি। তাহলে যেহেতু কোশ্চেন আনসার করার মাধ্যমে স্টুডেন্টের যে তার আগে যে জিনিসগুলো জানতো, সেগুলি একটু প্রিভিয়াস নলেজ, সেটা একটু ধারণা নিয়েছি, তারা কীরকম জানে, একটা ধারণা নিয়েছি, ওইটাই হলো ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট। ওকে, তো এই তিনটার দিকে বলতে গেলে ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট হলো কোনো কিছু পড়ানোর আগে যখন যেন আমরা স্টুডেন্টের প্রিভিয়াস নলেজটা আমরা জানবো, সেটা হলো ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট। তারপর আসবে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, যেটা মিডলে চলে, অনগোয়িং চলতে থাকে। আর তারপর আসবে সামেটিভ অ্যাসেসমেন্ট, একদম লাস্টে হবে, এটা কোর্সের একদম লাস্টে হবে। ওকে, তো এটা হলো যে ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট। নেক্সট রয়েছে পিয়ার অ্যাসেসমেন্ট। পিয়ার অ্যাসেসমেন্ট এখানে হবে PEER। ওকে, পিয়ার অ্যাসেসমেন্ট কি? বেসিক্যালি পিয়ার হলো গ্রুপ আমরা বলতে পারি। পিয়ার অ্যাসেসমেন্ট কি? ইট হেল্প লার্ন ফ্রম ইচ আদার। পিয়ার গ্রুপ থাকলো, ধরো পিয়ার গ্রুপ থাকলো, কিছু গ্রুপে ফর্ম করা হলো, 4-5টা গ্রুপ ক্রিয়েট করা হলো, একটা গ্রুপের মধ্যে ধরো 3-4 জন আছে, তাদেরকে বলা হলো গ্রুপ প্রেজেন্টেশন দেওয়ার জন্য, বা গ্রুপের মধ্যে ডিবেট অ্যান্ড অল, বা কোনো কম্পিটিশন হবে, বা ধরো কোনো একটা অ্যাক্টিভিটি হলো, ঠিক আছে। তো তাহলে কী হবে, তারা একজন আরেকজন থেকে অনেক কিছু শিখতে পারবে। একজন ধরো একটা জায়গাতে প্রবলেম থাকলে আরেকজন একটু বুঝিয়ে দেবে, বা আরেকজনের একটু প্রবলেম থাকলে যে পারে সে একটু বুঝিয়ে দেবে, একজন আরেকজন থেকে কী করবে, শিখতে পারবে, একজন আরেকজনকে হেল্প করতে পারবে লার্নিংয়ের জন্য। তো ওইটাই হলো পিয়ার অ্যাসেসমেন্ট, একজন আরেকজন থেকে শেখা, বা একজন আরেকজনের অনেক সময় যে বলতো এটা কী হবে, ওইটা কী হবে, এরকম কোশ্চেন আনসারের মাধ্যমে শিখতে পারে, তাহলে তার অ্যাসেসমেন্টটাও হয়ে যাচ্ছে। তো ওইটাই হলো পিয়ার অ্যাসেসমেন্ট। ওকে, তো আশা করি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট, ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট, পিয়ার অ্যাসেসমেন্ট কি, এই পার্টটা ভালোভাবে বুঝতে পেরেছো, খুবই ইম্পর্টেন্ট পার্ট। ওকে, আর যাদের কোনো ডাউট থাকবে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে, সেই ডাউটগুলি ক্লিয়ার করে দেওয়া আমি চেষ্টা করব। আর যদি তোমাদের একদম রেডিমেড খুব সুন্দর আপডেটেড নোটসের প্রয়োজন হয়, TET 1, TET 2 কিংবা STGT, তাহলে তোমরা এই নম্বরে ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো। ওকে, যদি চাও ক্লাস করবে, ক্লাসও করতে পারো, মক টেস্ট দিতে চাইলে মক টেস্টও দিতে পারো, যেটাই তোমাদের নিড, এই নম্বরে ফোন করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। এনিওয়ে, নেক্সট আমরা যেটা দেখব সেই পার্টটা হলো
সেলফ অ্যাসেসমেন্ট কী রয়েছে? সেলফ অ্যাসেসমেন্ট, যে নিজেই নিজের অ্যাসেসমেন্ট করা, নিজেকে জাজ করা, যে এখন আমি ধরো কিছু একটা শিখলাম মনে মনে বললাম যে এটা কী হবে, এটার পর এটা আসবে, এটার পর এটা আসবে, তো আমি কী করলাম? সেলফ অ্যাসেসমেন্ট করলাম। নেক্সট পারফরমেন্স অ্যাসেসমেন্ট, যে পারফরমেন্স কোনো একটা পারফরমেন্সের বেসিসে জাজ করা, অ্যাসেসমেন্ট করা। নেক্সট পোর্টফোলিও অ্যাসেসমেন্ট। নেক্সট এখন আমরা দেখে নেব ডিফারেন্স বিটুইন অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন। তো অ্যাসেসমেন্ট আর ইভ্যালুয়েশনের মধ্যে স্লাইটলি ডিফারেন্স রয়েছে, সেগুলি আমরা এক এক করে দেখে নেব। তো অ্যাসেসমেন্ট কি, ইভ্যালুয়েশন কি আগেও দেখেছি, এখন আমরা ডিটেলসে দেখব। প্রথমে কি দেখব? তার মিনিংটা, অ্যাসেসমেন্টের মিনিং কি, ইভ্যালুয়েশনের মিনিং কি। তো প্রথম অ্যাসেসমেন্ট, it is process of collecting, reviewing and using data for improving the কারেন্ট পারফরমেন্স। বেসিক্যালি অ্যাসেসমেন্টটা কি? অ্যাসেসমেন্টটা হলো ইভ্যালুয়েশনেরই একটা পার্ট। আর এই যে অ্যাসেসমেন্ট হলো একটা প্রসেস। কিসের প্রসেস? কালেক্টিং, রিভিউ। ধরো এখন কোনো কিছু ডাটা কালেক্ট করা হলো, সেটা রিভিউ করা হলো এবং সেই ডাটাটা ইউজ করা হলো। কিসে ইউজ করা হলো? যে কারেন্ট পারফরমেন্স রয়েছে সেটা ইমপ্রুভ করার জন্য ইউজ করা হলো। ধরো তোমরা স্টুডেন্টদেরকে পড়াবে, তাদের টেস্ট নেবে, টেস্ট নিয়ে দেখবে তারা কীরকম পারফরমেন্স হচ্ছে। সেটার জন্য কী করলাম? প্রথমে ডাটা কালেক্ট করলাম, তারপর সেগুলিকে রিভিউ করলাম ঠিক আছে কি না, তারপর তাদেরকে ধরো পড়ালাম। যখন পড়ালাম আমি কিছু একটা টেস্ট নিলাম, এখন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হতে পারে, সামেটিভ অ্যাসেসমেন্ট হতে পারে, টেস্ট নিলাম বা ফর্মেটিভ অ্যাসেসমেন্টেই ধরি আমি, যে অনগোয়িং যেটা চলে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট করলাম। তো এরকম কিছু একটা ক্লাস টেস্ট, কুইজ, যে কোনো এরকম টেস্টের মাধ্যমে আমি কী করলাম? সেই জিনিসটা আমি জানতে পারলাম স্টুডেন্টের কোন জায়গাতে স্ট্রং রয়েছে, কোন জায়গাতে তার উইকনেসটা রয়েছে। তারপর সেটা ইমপ্রুভ করার জন্য আমি আমার টিচিং স্টাইলটা আমি যে কী করতে পারি? চেঞ্জ করতে পারি, তাহলে তার যে কারেন্ট পারফরমেন্স রয়েছে সেটা মেবি ইমপ্রুভ হতে পারে। তো এই যে প্রসেসটা, এটাই হলো অ্যাসেসমেন্ট। ওকে। অন্যদিকে জাজমেন্ট হলো ইভ্যালুয়েশন। এই যে ফুল প্রসেসটা, যে কালেক্ট করা, রিভিউ করা, তাদেরকে পড়ানো, তাদের অ্যাকর্ডিং কী করা, যে তার কোন জায়গাতে প্রবলেম রয়েছে, কোন জায়গাতে প্রবলেম নেই বা উইকনেস রয়েছে, যে জায়গাতে উইকনেস রয়েছে সেই জায়গাটা ইমপ্রুভ করা বিভিন্ন টিচিং মেথড ইউজ করে, এই ফুল প্রসেসটা হলো অ্যাসেসমেন্ট। আর এই যে ফুল প্রসেসটা করলে যে জাজমেন্টটা আসবে, যে ভ্যালিউটা বা যে রেজাল্ট আসবে, যে পারফরমেন্সের বেসিসে যে রেজাল্টটা আসবে, সেটাই হলো ইভ্যালুয়েশন হলো বেসিক্যালি জাজমেন্টের রেজাল্ট যেটা আসবে সেটাই হলো ইভ্যালুয়েশন। নেক্সট পারপাস, এই দুইটা পারপাস কি? যে অ্যাসেসমেন্টের পারপাস হলো ফর্মেটিভ, যেটা অনগোয়িং চলতে থাকে, ওকে। যেহেতু এটা একটা প্রসেস, এই প্রসেসের মধ্যে আমরা কি করে থাকি? ডাটা কালেক্ট করে থাকি, সেগুলিকে রিভিউ করে থাকি এবং সেই ডাটাগুলি ইউজ কিসের ক্ষেত্রে করি? যে স্টুডেন্টের যে কারেন্ট পারফরমেন্সটা সেটা ইমপ্রুভ করার জন্য আমরা ইউজ করে থাকি। আর এটা যে ইউজ করি সেটা আমরা কিসে ইউজ করি? ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে, মানে অনগোয়িং প্রসেসের মধ্যে। ধরো সিম্পল এক্সাম্পল দিচ্ছি, তোমরা ক্লাসের মধ্যে কী করেছো? আগে স্টুডেন্টদেরকে পড়িয়েছো, পড়ানোর আগে কী করেছো? যে এই টপিকটা পড়াবে, এই যে তোমরা আগে ডাটা কালেক্ট করেছো, যে কীভাবে পড়াবে, কোন কোন জিনিসগুলি পড়াবে, এগুলি ডাটাটা কালেক্ট করেছো। কালেক্ট করার পর সেগুলি রিভিউ করেছো, যে সেগুলি ঠিক আছে কিনা। কোনো কিছু এডিট করা লাগলে এডিট করেছো, কোনো কিছু বাদ দেওয়া লাগলে বাদ দিয়েছো, অ্যাড করা লাগলে অ্যাড করেছো, তো একটু রেডি করেছো। তারপর সেটা তাদেরকে পড়িয়েছো, তাদেরকে টিচ করিয়েছো, তাদেরকে পড়িয়েছো। পড়ানোর পর তাদের একটা টেস্ট নিলে, টেস্টটা কে নিয়ে? যে মিডল টেস্ট নেওয়া হলো। টেস্ট নিয়ে দেখলে তাদের কিছু পার্টের মধ্যে স্ট্রং পয়েন্ট রয়েছে, কিছু পার্টের মধ্যে উইকনেস রয়েছে। তো যেই পার্টে উইকনেস রয়েছে সেই পার্টটা বা তার রিলেটেড পার্টের মধ্যে তোমরা কী করলে? তোমরা যে আবার তাদেরকে বিভিন্ন টিচিং মেথড ইউজ করে, টপিকের অ্যাকর্ডিং টিচিং মেথড, বিভিন্ন টিচিং স্টাইল রয়েছে, মেথোডোলজি রয়েছে, এগুলি ইউজ করে কি হলো? তাদেরকে আবার পড়ানো হলো। তো তাদের যে এই প্রসেসটা যে হচ্ছে, যে আবার তাদেরকে পড়ানো হলো বা তারপর দেখলাম তাদের ইমপ্রুভ হলো। তো এইটা কি মিডলে নেওয়া হচ্ছে। তো মিডলে বিভিন্ন টেস্টের মাধ্যমেই তো বুঝতে পারবো তাদের কতটুকু ইমপ্রুভ হচ্ছে কি ইমপ্রুভ হচ্ছে না। আর সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে ফর্মেটিভ, মানে অনগোয়িং প্রসেসে আমরা মিডলে ফিডব্যাক নিলে, কোনো টেস্ট নিলে, এখন ধরো তাদের কোনো একটা টাস্ক দিলাম যে এই কাজটা করো, তো মিডলে এরকম ফর্মেটিভ অ্যাসেসমেন্ট চলতে থাকলে তার যে ইমপ্রুভ হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা জানতে পারবো, আর ওইটাই হলো অ্যাসেসমেন্ট। অন্যদিকে ইভালুয়েশন হলো সামেটিভ, কারণ ইভালুয়েশন যে ওভারঅলটার পরে যে লাস্টে যে রেজাল্টটা আসে, যে জাজমেন্টটা আসে, সেটা হলো ইভালুয়েশন। আর সামেটিভ লাস্টে আসে, যে ফুল কোর্সের একদম লাস্টে যে একটা পরীক্ষা হলো, ওইটা যে রেজাল্টটা আসলো, ওইটাই হলো ইভালুয়েশন। নেক্সট, তার নেচারটা, অ্যাসেসমেন্টের নেচার হলো ডায়াগনস্টিক, আর ইভালুয়েশনের যে নেচার কি থাকবে? জাজমেন্টাল, মানে জাজ করা। ওরিয়েন্টেশন, প্রসেস ওরিয়েন্টেড, এটা হলো ফুল প্রসেসটা, আর এটা হলো প্রোডাক্ট ওরিয়েন্টেড,
মানে অ্যাসেসমেন্টটা কি? অ্যাসেসমেন্ট হলো ফুল প্রসেসটার কথা বলা হয়, আর ফুল প্রসেসটার পরে লাস্টে যে রেজাল্ট আসে, যে প্রোডাক্টটা আসে, ওইটা হলো ইভালুয়েশন। ওকে, তো অ্যাসেসমেন্ট হলো প্রসেসটা, আর মেইন যে রেজাল্ট, মেইন যে জাজমেন্টটা আসে, যে প্রোডাক্টটা আসে, ওইটা হলো ইভালুয়েশন। ওকে, তো একটা একটার সাথে কিন্তু রিলেটেড। প্রসেস হলেই তো ইভালুয়েশনটা আসবে, প্রসেস হলেই তো জাজমেন্টটা হবে, প্রসেস হলেই তো যে প্রোডাক্ট, যে রেজাল্টটা, যে আউটকামটা সেটা আসবে, আর সেই আউটকামটাই হলো ইভালুয়েশন, আর সেই প্রসেসটা হলো অ্যাসেসমেন্ট। ওকে, তো এইটাই হলো অ্যাসেসমেন্ট আর ইভালুয়েশনের মধ্যে যে পার্থক্যটা, ডিফারেন্সটা। তো এটা আমাদের তার মিনিং দেখলাম, পারপাস দেখলাম, নেচার দেখলাম, ওরিয়েন্টেশনও দেখলাম। তো আশা করি এই পার্টটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, খুবই ইম্পর্টেন্ট পার্ট। এই জায়গাটা একদমই তোমরা স্কিপ করবে না, দরকার হলে তোমরা এই জায়গাটা রিপিট দেখো, তাহলেও আশা করি তোমরা বুঝতে পারবে, খুবই ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট, এখন আমরা দেখে নেব টুলস। অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশনে কিছু টুলস রয়েছে, সেই টুলসগুলি আমরা দেখে নেব। ফার্স্ট অফ অল চেকলিস্ট, দেন রেটিং স্কেল, তারপর রয়েছে কোশ্চেনারি, ইনভেন্টরি। চেকলিস্ট রয়েছে, এখন ধরো তোমরা একটা চেকলিস্ট বানালে, ধরো সিম্পল এক্সাম্পল, তোমরা এখন ধরো একটা সাবজেক্ট টেটের জন্য প্রিপারেশন করছো, তো ধরো আমি সিডিপি ধরলাম, তোমরা এখন ঠিক করলে যে 1 মাসের মধ্যে তোমরা সিডিপি কমপ্লিট করবে, জাস্ট অ্যান এক্সাম্পল, 1 মাসের মধ্যে সিডিপি কমপ্লিট করবে, তোমরা একটা রুটিন বানালে যে আজকে সিডিপি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রিন্সিপালটা পড়বো বা হেরিডিটি পড়বো, এই চ্যাপ্টার, এই 3টে চ্যাপ্টার কমপ্লিট করবো। তাহলে তোমরা এই চ্যাপ্টারগুলি লিখলে। ওকে, তো এই চ্যাপ্টারগুলি, একটা চ্যাপ্টার শেষ হলো টিকমার্ক, আরেকটা শেষ হলো টিকমার্ক। তো এরকম করে তোমরা চেকলিস্ট বানালে এক একটা কমপ্লিট হলো, সাথে সাথে টিকমার্ক করে গেলে, মানে এই পার্টটা আমি অ্যাচিভ করেছি। তো ওইটা হলো চেকলিস্ট, আর এই চেকলিস্টটা হলো অ্যাসেসমেন্ট আর ইভ্যালুয়েশনের একটা টুল। দেন রেটিং স্কেল, রেটিং স্কেল দেওয়া হয়, যে রেটিং স্কেল দেওয়া হয়, এখন ধরো কোনো একটা স্টুডেন্ট সে কীরকম পারফর্ম করলো, কীরকম রেজাল্ট হলো, তাকে রেটিং দেওয়া হলো। তো এরকম বিভিন্ন রেটিং স্কেলের যে অ্যাসেসমেন্ট আর ইভ্যালুয়েশন একটা টুল হলো রেটিং স্কেল। নেক্সট কোশ্চেনারি, দেন ইনভেন্টরি, এগুলি হলো অ্যাসেসমেন্ট আর ইভ্যালুয়েশনের কিছু টুলস। নেক্সট শিডিউল, দেন এনকোডাটাল রেকর্ড, দেন রয়েছে কুমুলেটিভ রেকর্ড, দেন টেস্ট। এই সবগুলি কি অ্যাসেসমেন্ট আর যে ইভ্যালুয়েশন রয়েছে সেগুলি টুল। যে অ্যাসেসমেন্টের মধ্যে, ইভ্যালুয়েশনের মধ্যে টেস্ট নেওয়া হয়, তারপর যে শিডিউল থাকে বা এরকম বিভিন্ন রেকর্ড থাকে। ওকে, নেক্সট টেকনিক অ্যান্ড অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন। টেকনিক অফ অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন, অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশনের টেকনিক রয়েছে। টেকনিক কি? সেলফ রিপোর্টিং, টেস্টিং, অবজারভেশন, ইন্টারভিউ, কেস স্টাডি, সোসিওমেট্রি, প্রজেক্টিভ টেকনিক। এগুলি হলো কিছু অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশনের টেকনিক। ওকে, তো এগুলি কি? এগুলি হলো অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশনের টেকনিক। তো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পারবে, এগুলি নাম দেখে বোঝা যাচ্ছে কোনটা কি হবে। নেক্সট রয়েছে, তারপর যদি তোমাদের ডাউট থাকে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে, সেগুলি ক্লিয়ার করে দেওয়া আমি চেষ্টা করব। কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, অর্থাৎ সিসিই, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনটা কি? এইটা হলো ইট ইজ প্রসেস অফ অ্যাসেসমেন্ট, এইটা হলো অ্যাসেসমেন্টের যে প্রসেসটা। এই যে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, মানে এটা কন্টিনিউ চলতে থাকে, এটা অনগোয়িং চলতে থাকে। আর অনগোয়িং যেটা চলতে থাকে, যে প্রসেসটা, ওইটা কি? অ্যাসেসমেন্ট। যেটা অনগোয়িং চলে, ফর্মেটিভ থাকে, ওই যে প্রসেসটা, সেই প্রসেসটাই হলো অ্যাসেসমেন্ট। আর এই প্রসেসটাকে কি বলা হয়? কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। CCE will cover the scholastic and co-scholastic areas of school education. CCE অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন কি কভার করে? যে স্কলাস্টিক এবং কো স্কলাস্টিক যে এরিয়াগুলি রয়েছে স্কুল এডুকেশনের মধ্যে, সেগুলি। এক্সাম্পল হিসেবে বলতে পারি, স্কলাস্টিক যেরকম ধরো পড়াশোনা রিলেটেড যেগুলি রয়েছে, কো স্কলাস্টিক যেরকম ধরো স্পোর্টস, ডান্স, বিভিন্ন জিনিস রয়েছে পড়াশোনা ছাড়াও, তো এগুলি হলো কো স্কলাস্টিক। তো এই সবগুলি সিসি এর মধ্যে সবগুলি পার্টি থাকে, শুধুমাত্র পড়াশোনা জিনিস নয়, শুধুমাত্র স্কলাস্টিক নয়, কোর্স স্কলাস্টিকও থাকে। স্কুল এডুকেশনের মধ্যে এই দুইটাই থাকে, আর এই সবটাই কভার করে কিসের ক্ষেত্রে? সিসিই এর ক্ষেত্রে। কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কন্টিনিউ চলতে থাকে থ্রু আউট দ্য ইয়ার, থ্রু আউট দ্য টার্ম, এই যে প্রসেসটা, কন্টিনিউয়াস প্রসেসটা চলতে থাকে। টাইপ অফ টেস্ট, এখন কি দেখবো আমরা? টেস্টের কিছু টাইপ রয়েছে, সেইগুলি দেখবো। ফার্স্ট অফ অল অ্যাচিভমেন্ট টেস্ট, মানে কোনো কিছু অ্যাচিভ করার যে টেস্টটা রয়েছে, অ্যাচিভ করার জন্য টেস্ট রয়েছে, বিভিন্ন টেস্ট রয়েছে, ওই টেস্টগুলিকে বলা হয় অ্যাচিভমেন্ট টেস্ট। আর এই অ্যাচিভমেন্ট টেস্টটা নিয়ে আমি আরও ডিটেলসে আলোচনা করব, তো এখন আর আমি বলছি না, বাকিগুলি আগে এক্সপ্লেন করে নিই, তারপর অ্যাচিভমেন্ট টেস্টটাকে নিয়ে আমি ডিটেলসে আলাদাভাবে আলোচনা করব। 2 নম্বর, দ্য অ্যাপটিটিউড টেস্ট। অ্যাপটিটিউড টেস্ট কোনগুলি? টু ডিটারমাইন a student's ability to learn or potential in a specific area.
অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে ডিটারমিন করা যায়, কি নির্দিষ্ট করা যায় বা ডিটারমিন করা যায় স্টুডেন্টের অ্যাবিলিটি কতটুকু, স্টুডেন্টরা কোনো একটা কিছু যে শিখবে, কোনো একটা স্পেসিফিক এরিয়া বা স্পেসিফিক পার্টিকুলার কোনো একটা জিনিসে কতটুকু পটেনশিয়াল রয়েছে, সে কতটুকু শিখেছে, তার অ্যাবিলিটিটা কতটুকু ওই পার্টিকুলার জিনিসের মধ্যে, সেই জিনিসটা ডিটারমিন করা যায় অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে। একটা স্টুডেন্টের যে কোনো একটা ধরো পার্টিকুলার সাবজেক্ট, ধরো এখন আমি ইংলিশে বললাম, তার ইংলিশের মধ্যে কতটুকু তার অ্যাবিলিটি রয়েছে, লার্নিং অ্যাবিলিটি রয়েছে, তার পটেনশিয়াল কতটুকু রয়েছে, সেই জিনিসটা জানা যায় যদি ওই সাবজেক্টের উপর তার অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়, তাহলে ওই জিনিসটা জানা যায়। ওইটা হলো অ্যাপটিটিউড টেস্ট। অ্যাপটিটিউড হলো এক ধরনের টেস্ট যেটার মাধ্যমে আমরা জানতে পারি, আমরা অ্যাজ এ টিচার জানতে পারি স্টুডেন্টের তার লার্নিং অ্যাবিলিটিটা কতটুকু স্পেসিফিক এরিয়াতে। নেক্সট হলো প্লেসমেন্ট টেস্ট। প্লেসমেন্ট টেস্ট কোনগুলি? খুবই সিম্পল, মানে কোনো ধরো একটা জবে একটা প্লেসমেন্ট হবে, প্লেসমেন্ট পাওয়ার জন্য যে একটা টেস্ট দেওয়া হয় ওইটাই হলো প্লেসমেন্ট টেস্ট। এখন ধরো কেউ এন্ট্রান্স এক্সাম হতে পারে, বা ধরো আমি ট্যাট এক্সামটাই আমি ধরি, এটা কি, এটা একটা প্লেসমেন্ট টেস্টই আমরা বলতে পারি। যারা এটার মধ্যে যে ক্লিয়ার করবে সে চাকরি পাবে, তো এটা একটা প্লেসমেন্ট টেস্ট, তো ওইটাকেই বলা হয় প্লেসমেন্ট টেস্ট। নেক্সট প্রফিসিয়েন্সি টেস্ট। প্রফিসিয়েন্সি মানে এক্সপার্ট, কে কতটুক এক্সপার্ট, কোনো একটা টেস্ট নিলে তো বোঝা যায় সে ওই পার্টিকুলার এরিয়াতে পার্টিকুলার সাবজেক্টে কতটুক এক্সপার্ট। হাউ প্রফিসিয়েন্সি অর স্কিল সামওয়ান ইজ ইন অর পার্টিকুলার অ্যাক্টিভিটি, কোনো একটা পার্টিকুলার অ্যাক্টিভিটিতে সে একটা মানুষ কতটুক তার দক্ষতা রয়েছে, তার যে এক্সপার্টিস কতটুক রয়েছে, সেটা আমরা জানতে পারি কোনো প্রফিসিয়েন্সি টেস্টের মাধ্যমে। নেক্সট ডায়াগনস্টিক টেস্ট। ডায়াগনস্টিক টেস্ট হলো এক ধরনের টেস্ট যেটার মাধ্যমে আমরা কি জানতে পারি, টু ডিটারমাইন স্টুডেন্টস ইন্ডিভিজুয়াল স্ট্রেংথ, উইকনেস অর নলেজ। এইটার মাধ্যমে ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি স্টুডেন্টের কোন জায়গাতে তার ইন্ডিভিজুয়াল যে স্ট্রেংথ রয়েছে, কোন জায়গাতে উইকনেস রয়েছে, তার নলেজটা কীরকম রয়েছে, ওইটা আমরা ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে জানতে পারি। নেক্সট রয়েছে আরও কিছু টেস্ট। নর্ম রেফারেন্স টেস্ট। নর্ম রেফারেন্স টেস্ট কোনগুলো? কম্পেয়ার স্টুডেন্টস রেজাল্ট টু সামওয়ান এলস ইন দেয়ার পেয়ার গ্রুপ। খুবই সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, এসটিজিটি বা পিজিটি। আচ্ছা, এই যে এসটিজিটি রয়েছে, এসটিজিটি এক্সামটা তোমরা যারা বিএড করেছো, তোমরা এসটিজিটি এক্সামটা দিতে পারবে। এই এসটিজিটি এক্সামটা দিলে এটা কি এরকম স্পেসিফিক আছে যে তোমরা এত পেলে পাস তাহলে চাকরি পেয়ে যাবে? নেই কিন্তু। ওইটা কি করা হবে, ওইটা র্যাঙ্ক থাকবে। ধরো এখন পরীক্ষা দিল 20,000, সিট রয়েছে 200, সিট 200 রয়েছে, তাহলে প্রথম যে 200 জন থাকবে যে র্যাঙ্কের, এখন একটা আমাদের কাস্ট আসবে আর অনেক কিছু আসবে, সেটা মিলিয়ে প্রথম যে 200 জন থাকবে তারাই কিন্তু, বা যতটা পোস্ট থাকবে ততজনই কিন্তু সেই চাকরিটা পাবে। তো এটা কি হবে, র্যাঙ্কের মাধ্যমে। তাহলে এটা কি করা হবে, কে কত ভালো ওইটাতে বেশি, মানে এখন ধরো এইরকম না কিন্তু যে 90 পেলেই পাস এরকম না। প্রথম যে যতটা পোস্ট আছে, প্রথম সেই র্যাঙ্কের মধ্যে যারা থাকবে, মানে পেয়ার গ্রুপ, তারা যতজন পরীক্ষা দিয়েছে সবার মধ্যে কম্পেয়ার করা হবে, কম্পেয়ার করে যে যত বেশি পেয়েছে বা যে মানে যতটা পোস্ট রয়েছে, প্রথম ধরো 200টা পোস্ট রয়েছে, প্রথম 200 জনকে দেওয়া হবে। ওই ধরনের টেস্ট কি বলা হয়, নর্ম রেফারেন্স টেস্ট। নর্ম রেফারেন্স টেস্ট, এনআরটি। নেক্সট ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট। আর ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট হলো একটা এক্সাম্পল টেট। এখন টেট 1, টেট 2 এগুলি কত পেলে পাস, 90 পেলে পাস জেনারেলদের জন্য, এসসি এসটির জন্য 83 পেলে পাস। এখন তোমরা 90 বা 80 তোমরা পেলে তাহলেই কিন্তু তোমরা পাস, আর তোমরা পাস মানে আগে পরে তোমরা কিন্তু চাকরি পাবি। টেট 1 আর টেট 2 কথা বলছি। ওইটা হলো ক্রাইটেরিয়া, মানে একটা ক্রাইটেরিয়া থাকে, 90 পেলে পাস, 83 পেলে পাস, তো এরকম একটা ক্রাইটেরিয়া দেওয়া থাকে। ওই ধরনের টেস্টকে বলা হয় ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট। নেক্সট রয়েছে স্ট্যান্ডার্ডের টেস্ট, মানে যে টেস্ট একটা স্ট্যান্ডার্ড থাকে, স্ট্যান্ডার্ড মেনটেন করে, ওই ধরনের টেস্টকে বলা হয় স্ট্যান্ডার্ডের টেস্ট। ফর্মেটিভ টেস্ট, সামেটিভ টেস্ট। ফর্মেটিভ টেস্ট হলো যেটা অনগোয়িং চলতে থাকে, আর সামেটিভ হলো যেটা কোর্সের লাস্টে হয়ে থাকে। এই যে আগেই পড়লাম ফর্মেটিভ কি, সামেটিভ কি। ফর্মেটিভ হলো যেটা অনগোয়িং চলতে থাকে, আর সামেটিভ হলো যেটা কোর্সের লাস্টে এন্ডে হয়ে থাকে ওইটা। নেক্সট রয়েছে অ্যাচিভমেন্ট টেস্ট। একটু আগেই বলেছিলাম অ্যাচিভমেন্ট টেস্টটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব, এটা এখানেই করব। তো অ্যাচিভমেন্ট টেস্ট কি? অ্যাচিভমেন্ট হলো এক ধরনের টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা স্টুডেন্টরা কতটুকু অ্যাচিভ করেছে সেটা আমরা জানতে পারি। এই অ্যাচিভমেন্ট টেস্টকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো স্ট্যান্ডার্ডাইজড টেস্ট, আরেকটা হলো টিচার মেড টেস্ট। এগুলিকে আবার দুই ভাগে ভাগ করেছে কি, স্ট্যান্ডার্ডাইজড টেস্ট অ্যান্ড টিচার মেড টেস্ট। প্রথমেই দেখবো আমরা স্ট্যান্ডার্ডাইজড টেস্ট। স্ট্যান্ডার্ডাইজড টেস্টের মধ্যে কি, সাবজেক্টিভ টাইপ অফ টেস্ট, শর্ট আনসার টাইপ টেস্ট, এসে টাইপ টেস্ট, অ্যান্ড অবজেক্টিভের মধ্যে থাকবে টেস্ট, এমসিকিউস টেস্ট, এক্সেট্রা।
বেসিক্যালি যে অ্যাচিভমেন্ট টেস্টকে দুই ভাগে ভাগ করেছে, স্ট্যান্ডার্ড টেস্ট, টিচার মেড টেস্ট। প্রথমে আমরা দেখলাম স্ট্যান্ডার্ড টেস্ট, যে টেস্ট একটা স্ট্যান্ডার্ড থাকবে ওইটাকে বলা হয় কি স্ট্যান্ডার্ড টেস্ট। আর এই স্ট্যান্ডার্ড টেস্টের মধ্যে এরকম না যে শুধুমাত্র এক ধরনের কোশ্চেনই থাকলো, শুধু 1 মার্কসে দিয়ে দিলাম, শুধু 5 মার্কসে দিলাম, এরকম না, সব কিছু একটা মিক্স থাকবে, একটা স্ট্যান্ডার্ড থাকবে। এটার মধ্যে যেরকম সাবজেক্ট থাকবে সেম অবজেক্টিভও থাকবে। সাবজেক্টিভ কোনগুলি, ধরো যে শর্ট কোশ্চেন রয়েছে, ধরো এখন একটু ব্রড কোশ্চেন রয়েছে, একটু বড় ধরনের কোশ্চেন রয়েছে, একটু অ্যাসে টাইপ কোশ্চেন রয়েছে, ওইগুলি বলা হয় সাবজেক্টিভ টাইপ। আর যেগুলি অবজেক্টিভ টাইপ হলো ধরো এমসিকিউ, ট্রু ফলস, মানে যেগুলি একদম ওয়ান ওয়ার্ডের কোশ্চেন থাকে, ওইগুলি হলো অবজেক্টিভ টাইপ টেস্ট। তো এই স্ট্যান্ডার্ড টেস্টের মধ্যে অবজেক্টিভ টাইপ টেস্টও থাকে, সাবজেক্টিভ টাইপ টেস্টও থাকে। সাবজেক্টিভ টাইপ অফ টেস্ট কোনগুলি, এই যে ধরো শর্ট আনসার 2 মার্কস, 3 মার্কস, 4 মার্কস থাকলো, বা এসে টাইপ থাকলো, বা লং কোশ্চেনগুলো থাকলো, ব্রড কোশ্চেনগুলি থাকলো, এই সবগুলি হয়ে যাবে সাবজেক্টিভ টাইপ অফ টেস্ট। আর অন্যদিকে অবজেক্টিভ টাইপ অফ টেস্ট হবে এমসিকিউস, ট্রু ফলস, ম্যাচিং, মানে এই যে 1 মার্কসে যেগুলো থাকে ওইগুলো হয়ে যাবে এই যে অবজেক্টিভ টাইপ টেস্ট। তো এটাই হলো স্ট্যান্ডার্ডের টেস্ট। নেক্সট রয়েছে টিচার মেড টেস্ট, মানে যেটা টিচাররা যেটা বানিয়ে থাকে, ক্লাসের মধ্যে টিচাররা যেটা বানিয়ে থাকে বা ক্লাসরুম টেস্ট বলা হয়, ওইটা হলো টিচার মেড টেস্ট। টিচার মেড টেস্ট সেটা রিটেনও হতে পারে, ওরালও হতে পারে, প্র্যাকটিক্যালও হতে পারে। রিটেন যে লেখার যে লিখিত পরীক্ষা, ওরাল হলেও যে মৌখিক পরীক্ষা, আর প্র্যাকটিক্যাল হলে যে কিছু প্র্যাকটিক্যালের মাধ্যমে করানো হলো, ওইটা হলো যে টিচার মেড বা ক্লাসরুম টেস্ট। তো এটা দেখলাম স্ট্যান্ডার্ড টেস্ট, আর এটা দেখলাম টিচার মেড অর ক্লাসরুম টেস্ট। রিটেন টেস্টটা কি? অবজেক্টিভ টাইপ টেস্ট, শর্ট আনসার টাইপ টেস্ট, অ্যাসে টাইপ টেস্ট। মানে রিটেন টেস্টের মধ্যে আবার অনেক ধরনের হতে পারে, অবজেক্টিভ টাইপও হতে পারে, শর্ট আনসার হতে পারে, লং আনসার হতে পারে, অ্যাসে টাইপ হতে পারে, ব্রড কোশ্চেন হতে পারে। এগুলি রিটেন টেস্টের মধ্যেও কিন্তু হতে পারে, যেগুলো আমরাও পরীক্ষা দিয়ে এসেছি। নেক্সট এখন দেখব কি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। তো আজকে যে চ্যাপ্টারটা মেনলি ইভ্যালুয়েশন, যে চ্যাপ্টারটা, প্রথমে আমরা ইভ্যালুয়েশন কি দেখলাম, তার যে পারপাস দেখলাম, তার ইম্পর্টেন্সটা দেখলাম, তারপর অ্যাসেসমেন্ট কি সেটাও দেখলাম, অ্যাসেসমেন্ট আর ইভ্যালুয়েশনের মধ্যে পার্থক্যটা কি সেটা আমরা দেখলাম, অ্যাসেসমেন্টের টাইপস রয়েছে বা কিছু টেস্ট রয়েছে, টাইপস অফ টেস্ট, এগুলো আমরা দেখে নিলাম। এখন দেখব ইভ্যালুয়েশন সবগুলি, অ্যাসেসমেন্টের সবগুলি পার্ট তো আমরা দেখলাম, এখন আমরা দেখব ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কার কতটুকু প্রফিসিয়েন্সি রয়েছে, সে কতটুকু এক্সপার্ট, একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কতটুকু এক্সপার্ট, তার কতটুকু প্রফিসিয়েন্সি রয়েছে সেটা আমরা দেখে নেব। It is the measurement of how well an individual has mastered a language. ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা কি? এটা হলো একটা মেজারমেন্ট কিসের মেজারমেন্ট? যে একটা ইন্ডিভিজুয়াল পার্সন তার ল্যাঙ্গুয়েজের মধ্যে কতটুকু মাস্টার্ড হতে পারে, কতটুকু এক্সপার্ট হতে পারে, তার প্রফিসিয়েন্সি থাকতে পারে, সে এক্সপার্ট হতে পারে একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে। ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি কি? ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট, ল্যাঙ্গুয়েজের মধ্যে কতটুকু এক্সপার্ট। It is used to determine a person's knowledge in which the whole language, like knowledge, listening, speaking, তারপর রিডিং অ্যান্ড রাইটিং, এটা হলো ডিটারমাইন করে, এই যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা কি ডিটারমাইন করে একটা পার্সনের, ইন্ডিভিজুয়াল পার্সনের একটা নলেজ, তার নলেজটা কতটুকু পুরো ল্যাঙ্গুয়েজের মধ্যে, যে তার লিসেনিং হোক, স্পিকিং হোক, রিডিং হোক, রাইটিং হোক, এই প্রতিটা স্কিলের মধ্যে তার কতটুকু এক্সপার্ট রয়েছে। প্রতিটা স্কিলের মধ্যে যত বেশি এক্সপার্টিস থাকবে, তার একটা পার্টিকুলার একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে তত বেশি সে এক্সপার্ট থাকবে, তার ল্যাঙ্গুয়েজের মধ্যে তত বেশি প্রফিসিয়েন্সি থাকবে। ওইটাই হলো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, মানে একটা মানুষ, একটা ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে, একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের মধ্যে কতটুকু সে এক্সপার্ট, কতটুকু সে মাস্টার্ড। ওকে, A good proficiency test should be subjective and objective type test. একটা গুড প্রফিসিয়েন্সি টেস্ট মানে একদম একটা এক্সপার্ট একটা টেস্ট, একদম প্রপার একটা এক্সপার্ট একটা টেস্ট তখনই হবে যখন সেই পার্টিকুলার কোশ্চেনটার মধ্যে, টেস্টের মধ্যে সাবজেক্টিভ কোশ্চেন থাকবে, অবজেক্টিভও থাকবে। সাবজেক্টিভ কোনগুলি? সাবজেক্টিভ হলো যে লং কোশ্চেন, শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন, এগুলি। অবজেক্টিভ হলো সবগুলো একদম যে 1 মার্কসের যেগুলো থাকে, এমসিকিউজ, কোশ্চেন আনসার, এমসিকিউজ, ট্রু ফলস, তারপর আপনার যে ম্যাচিং, এই সবগুলো হলো অবজেক্টিভ টাইপ অফ টেস্ট। আর এই অবজেক্টিভ সাবজেক্টিভ মিলিয়ে যখন একটা কোশ্চেন থাকে, একটা টেস্ট থাকে, তবেই সেই এটা একটা ভালো একটা প্রফিসিয়েন্সি টেস্ট হতে পারে, গুড একটা টেস্ট হতে পারে। নেক্সট রিলায়েবিলিটি আর কনসিস্টেন্সি। ওকে, রিলায়েবিলিটি থাকতে লাগবে, কনসিস্টেন্সি থাকতে লাগবে, ভ্যালিডিটি, অবজেক্টিভিটি, কম্প্রিহেন্সিভ, অ্যাবসেন্স অফ অ্যাম্বিগুইটি, এই সবগুলি থাকতে লাগবে একটা প্রপার একটা গুড প্রফিসিয়েন্সি টেস্ট হতে গেলে। এখন দেখব প্রতিটা যে স্কিল রয়েছে সেই প্রতিটা স্কিলের মধ্যে তার ইভ্যালুয়েশনটা। ওকে,
So evaluation of speaking skill. প্রথম দেখব আমরা speaking skill. Evaluation of speaking skill. This skill can be evaluated on the basis of the following parameters. এই যে স্কিলটা রয়েছে এই স্কিলটা মেইনলি যে ইভালুয়েটেড হয় কিসের উপর বেস করে এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য ভোকাবুলারি, তো ভোকাবুলারিটা আন্ডারস্ট্যান্ড করার জন্য। এখন ধরো আমি কোনো একটা কথা বললাম, কোনো একটা ওয়ার্ড বললাম, সেই ওয়ার্ডটা কীভাবে বুঝবে? আমি কথা বললে বা কেউ যখন কথা বললেই তো সেই ওয়ার্ডটা বুঝবে। তো কেউ যখন একটা কথা বলবে, একটা ভোকাবুলারি বলবে, সেই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করা যাতে অ্যাবিলিটি থাকে। এবিলিটি টু ডিস্টিংগুইশ বিটুইন ল্যাঙ্গুয়েজ 1 or ল্যাঙ্গুয়েজ 2, এবিলিটি থাকতে লাগবে ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2, কোনটা ল্যাঙ্গুয়েজ 1 কোনটা ল্যাঙ্গুয়েজ 2 সেটা যাতে সে মানে সেই পার্থক্যটা সে বুঝতে পারে, তার সেই এবিলিটিটা থাকতে লাগবে। এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার, কি এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড সেন্টেন্সের স্ট্রাকচারটা কীরকম হবে সেটা যাতে সে বুঝতে পারে। এবিলিটি টু রেসপন্ড হোয়াট হি অর শি হিয়ার্স, যে সে কোনটা শুনবে যেটা শুনবে ওই জিনিসটা, কেউ একজন কথা বলছে, আমি এখন কথা বলছি, আমি যদি কোনো একটা কোয়েশ্চেন করি তোমরা যাতে সেটা শুনে সেটা যাতে রেসপন্ড করতে পারো, তার জন্য স্পিকিং স্কিলটা ইম্পর্ট্যান্ট। এবিলিটি টু রিকগনাইজ ইংলিশ স্পিচ সাউন্ড, একটা স্পিচ হবে যে ইংলিশ স্পিচ সাউন্ড। এখন যদি আমি একটা ধরো ইংলিশ একটা সেন্টেন্স বললাম, একটা কোনো একটা কিছু বললাম, সেটা শুনে যাতে তোমরা চিনতে পারো, সেটা চেনার জন্য কি করতে লাগবে? স্পিকিং স্কিলটা জানতে লাগবে। তো এইটা হলো কি ইভালুয়েশন অফ স্পিকিং স্কিল। নেক্সট রয়েছে ইভালুয়েশন অফ লিসেনিং স্কিল। Evaluation of listening skill proficiency can be done on the basis of following components of speech. এখন কি দেখব? evaluating of listening skill. ফ্লুয়েন্সি থাকতে লাগবে। এখন আমি কথা বলছি, আমার কথার মধ্যে যদি ফ্লুয়েন্সি না থাকে, আমি একটু আমতা করি, তুতলাই, তাহলে কি তোমরা জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে না। তো কথার মধ্যে ফ্লুয়েন্সি থাকতে লাগবে, তবেই তো যে একজন মানে কি হতে হবে, যে প্রফিসিয়েন্সি এক্সপার্টিসটা আসবে। দেন রিদম থাকতে লাগবে। বাস একভাবে খালি বলে গেলাম একরকমভাবে, এরকম না, একটু রিদম থাকতে লাগবে। কোনো জায়গাতে একটু ভয়েসটা হাই করতে লাগবে, কোনো জায়গাতে লো করতে লাগবে, কোনো জায়গাতে স্পিড করতে লাগবে, কোনো জায়গাতে স্লো বলতে লাগবে। তো এরকম রিদমটা থাকতে লাগবে। স্ট্রেস অন লেটার্স অর ওয়ার্ডস, এবং স্ট্রেস এবং ওয়ার্ডের মধ্যে যেই জায়গাতে স্ট্রেস দেওয়া দরকার, প্রেশারটা দেওয়া দরকার, সেই জায়গাতে স্ট্রেসটা থাকতে লাগবে। এক্সপ্রেশন, ভয়েস অর টোন, মডুলেশন অফ ভয়েস অ্যান্ড ভেরিয়েশন অফ পিচ, দেওয়ার ভয়েসের মডুলেশন, তার ভেরিয়েশন অফ পিচ, এগুলো থাকতে লাগবে প্রপার একটা মানে প্রফিসিয়েন্সি, একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রফিসিয়েন্সি এক্সপার্টিসটা হওয়ার জন্য। ইভালুয়েশন অফ স্পিকিং স্কিল আর কিছু রয়েছে। অ্যাসেসমেন্ট অফ লার্নার স্পিকিং স্কিল ক্যান বি ডান বাই processing learners' communicative proficiency. It may also include pronunciation, fluency, stress, rhythm, and intonation. যে অ্যাসেসমেন্ট অফ লার্নার স্পিকিং স্কিল, যে লার্নার যে স্পিকিং স্কিলটা রয়েছে সেটা আমরা অ্যাসেসমেন্ট করতে পারি কিসের? যে আমরা কেউ ধর কমিউনিকেট করছে, তার কমিউনিকেটিভ যে প্রফিসিয়েন্সি, একজন মানুষের, একজন লার্নার, তার কমিউনিকেটিভ প্রফিসিয়েন্সি মানে কমিউনিকেশনের মধ্যে তার কতটুকু এক্সপার্টিস, কতটুকু সে মাস্টার, সেটা আমরা জানতে পারি তার স্পিকিং স্কিল থেকে। সে কীরকম প্রনাউন্সিয়েশন করলো, তার ফ্লুয়েন্সি কীরকম, স্ট্রেসটা সে দিল কি দিল না, বা তার রিদমটা আছে কি না, ইন্টোনেশনটা ঠিকঠাক আছে কি না, সেটা কিন্তু কারোর সাথে আমরা কমিউনিকেট করলে বুঝতে পারবো। তবেই আমরা বুঝতে পারবো তার ওই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের মধ্যে তার কতটুকু এক্সপার্টিস রয়েছে, কতটুকু তার প্রফিসিয়েন্সি রয়েছে। দেন বি আস্কড টু রিসাইট পোয়েম, ডিবেট, ডিসকাশন, যে এখন ধরো কারো স্পিকিং স্কিলটা আমরা জাজ করার জন্য আমরা কি করব, কারো স্পিকিং স্কিলটা আমরা জাজ করব, তার স্পিকিং স্কিলটা কীরকম, ভালো কি ভালো না সেটা আমরা জাজ করব। সেটার জন্য আমরা কি করতে পারি? তাকে বললাম তোমরা একটা পোয়েম রিসাইট করো, ডিবেট করো, ডিসকাশন করো, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আমরা প্রোভাইড করতে পারি তার স্পিকিং স্কিলটা জাজ করার জন্য। তো এইটাই হলো ইভ্যালুয়েশন অফ স্পিকিং স্কিল। বাই আস্কড টু কম্পোনেন্টস অফ স্পিচ, প্রেজেন্টিং ওরাল রিপোর্টস, তাদেরকে বললাম যে কোনো একটা ওরাল রিপোর্টস, ধরো একটা মৌখিক প্রশ্ন বা মৌখিক পরীক্ষার মাধ্যমে, তাহলে তার স্পিকিং স্কিলটা জানতে পারবো। এক্সপ্রেসিং অ্যান্ড আর্গিউ, দেন গ্রুপ ডিসকাশন, এগুলির মাধ্যমে আমরা কি তার স্পিকিং স্কিলের মধ্যে কতটুকু দক্ষতা রয়েছে, কতটুকু প্রফিসিয়েন্সি রয়েছে, সেই জিনিসটা আমরা জানতে পারবো। Evaluating of writing skill. Students' writing can be evaluated on 5 productive factors: fluency, content, convention, syntax and vocabulary. এই যে রাইটিং স্কিলের মধ্যে কে কতটুক যে এক্সপার্ট রয়েছে সেই জিনিসটা আমরা জাজ করার জন্য কি করতে পারি? স্টুডেন্ট যখন লিখবে 5টা প্রোডাক্টের উপর আমরা দেখতে পারি তার ফ্লুয়েন্সি কীরকম রয়েছে, তার লেখার মধ্যে তার ফ্লুয়েন্সি কীরকম রয়েছে, তার কন্টেন্টটা কীরকম, সেই পার্টিকুলার কন্টেন্টটা কতটুক জানে, কীভাবে কতটুকু সেটা এক্সপ্লেন করতে পারছে, তার সিনটেক্স ফরমেশনটা মানে সেন্টেন্স ফরমেশনটা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা, তার ভোকাবুলারির মধ্যে একটা ভালো একটা আইডিয়া আছে কিনা
ভোকাবুলারি সম্পর্কে। এই জিনিসগুলো যদি থাকে তাহলে কোনো একটা রাইটিং স্কিলের মধ্যে পার্টিকুলার একটা স্টুডেন্টের রাইটিং স্কিলটা কী হবে, সেটা যে ইমপ্রুভ হতে পারে বা তার রাইটিং স্কিলের মধ্যে তার কতটুকু প্রফিসিয়েন্সি আছে, কতটুকু এক্সপার্ট সে, সেই জিনিসটা আমরা জানতে পারবো, সেই জিনিসটা আমরা জাজমেন্ট দিতে পারবো। তো এটাই হলো ইভ্যালুয়েটিং অফ রাইটিং স্কিল। দিস স্কিল ক্যান বি ইভ্যালুয়েটেড অন দ্য বেসিস অফ প্যারামিটার। এই যে স্কিলগুলি, এগুলি প্যারামিটারের বেসিস এগুলিকে ভাগ করা হয়, ইভ্যালুয়েট করা হয়। কি? লেজিবিলিটি, স্পেস বিটুইন লেটার্স অর ওয়ার্ডস। ধরো কোনো একটা কিছু লিখলাম, কিছু লেটার রয়েছে, কিছু ওয়ার্ড রয়েছে, সেই লেখাগুলির মধ্যে কতটুকু স্পেস রয়েছে বা সবগুলি একসাথে লেখা হয়েছে কিনা, সেই জিনিসটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে কেউ কতটুকু লেখার মধ্যে এক্সপার্ট রয়েছে, তার প্রফিসিয়েন্সি কতটুকু, সেটা আমরা জাজ করতে পারবো। সিস্টেম, লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট, দেন ক্লিয়ারিটি, গ্রামার, স্টাইল এক্সেট্রা। এই বিভিন্ন জিনিসগুলির উপর লক্ষ্য রেখে, বিভিন্ন জিনিসগুলি দেখে আমরা বুঝতে পারবো একটা পার্সন তার লেখার মধ্যে, তার রাইটিং স্কিলের মধ্যে সে কতটুক তার দক্ষতা রয়েছে, রাইটিং স্কিলের মধ্যে সে কতটুক প্রফিসিয়েন্সি, কতটুকু সে এক্সপার্ট রয়েছে, সেই জিনিসটা আমরা দেখে কিন্তু আমরা কি করতে পারবো, আমরা জাজ করতে পারবো, আমরা জাজমেন্ট দিতে পারবো। তো ওই পার্টটাই হলো কি ইভ্যালুয়েটিং অফ রাইটিং স্কিল। কারণ ইভ্যালুয়েটিং কি, জাজমেন্ট দেওয়া তার রাইটিং স্কিলের মধ্যে কতটুক বা অন্যান্য স্কিলের মধ্যে তার কতটুক প্রফিসিয়েন্সি বা এক্সপার্টিস রয়েছে, সেই জিনিসটা আমরা জানতে পারবো এবং সেটা আমরা জাজ করতে পারবো। ওইটাই হলো ইভ্যালুয়েটিং অফ স্পিকিং স্কিল, লিসেনিং স্কিল, রাইটিং স্কিল। ওকে, তো আশা করি তোমরা এই পার্টগুলি ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট রয়েছে লাস্ট ওয়ান, ইভ্যালুয়েশন অফ রিডিং স্কিল। এখন আমরা কি দেখব? রিডিং স্কিল, ইভ্যালুয়েশন অফ রিডিং স্কিল, কম্পোনেন্টস অফ রিডার প্রফিসিয়েন্সি। ওকে, তো আমরা কি করতে, রিডারের যে কতটুক, একজন রিডারের কতটুক প্রফিসিয়েন্সি রয়েছে, তার রিডিং স্কিলের মধ্যে একজন লার্নারের কতটুক প্রফিসিয়েন্সি রয়েছে রিডিংয়ের মধ্যে, সেই জিনিসটা আমরা জাজ করতে পারবো কিসের মাধ্যমে? ডিকোডিং অ্যান্ড ফনিক্স। ডিকোডিং অ্যান্ড ফনিক্স, কেউ ধরো এখন রিডিং পড়ছে, তার প্রনাউন্সিয়েশনটা শুনে, তার সাউন্ডটা শুনে বা তার ফ্লুয়েন্সি, ভোকাবুলারি, কম্প্রিহেনশন, রিটেলিং অ্যান্ড সামারাইজেশন, এইগুলি আমরা শুনে বুঝতে পারবো তার রিডিংয়ের মধ্যে কতটুকু এক্সপার্টিস রয়েছে, কতটুকু প্রফিসিয়েন্সি রয়েছে, সেই জিনিসটার উপর বেস করে আমরা সেটাকে জাজ করতে পারবো। এটাই হলো ইভ্যালুয়েশন অফ রিডিং স্কিল। ওকে, তো এগুলি হলো আমরা কি যে বিভিন্ন যে স্কিলগুলি রয়েছে, ল্যাঙ্গুয়েজ স্কিল কয়টা রয়েছে? 4টা রয়েছে, LSR W, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। প্রতিটা স্কিলের মধ্যে একটা পার্সনের কতটুকু এক্সপার্টিস বা কতটুকু প্রফিসিয়েন্সি রয়েছে, সেই জিনিসটার উপর বেস করে আমরা জাজ করতে পারি, তার কতটুকু প্রফিসিয়েন্সি রয়েছে সেটা আমরা জাজ করতে পারি। ওইটাই হলো ইভ্যালুয়েশন অফ লিসেনিং স্কিল, রিডিং স্কিল, স্পিকিং স্কিল, রাইটিং স্কিল। আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের মধ্যে ইভ্যালুয়েশন কি, অ্যাসেসমেন্ট কি, তার ইম্পর্টেন্সগুলো, টাইপ অফ টেস্ট বা টাইপ অফ অ্যাসেসমেন্ট বা দুইটার মধ্যে কি ডিফারেন্স রয়েছে, তারপর আমরা কি দেখলাম যে বিভিন্ন ধরনের যে ইভ্যালুয়েশন প্রফিসিয়েন্সি, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি রয়েছে, সেই ডিটেলসে আমরা দেখে নিলাম। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। না বুঝতে পারলে তোমরা ক্লাসটা রিপিট দেখো, আশা করি বুঝতে পারবে। তারপরও কোনো ডাউট থাকলে আমি তো আছি, আমার সাথে কন্ট্যাক্ট করবে, সেই ডাউটগুলি আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আর যদি তোমরা চাও নোটস নেবে, আমাদের এখানে একদম খুব আপডেটেড নোটস অ্যাভেলেবেল রয়েছে, নিউ আপডেটেড নোটস দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টার অ্যাভেলেবেল রয়েছে। টেট 1, টেট 2 এবং STGT সম্পূর্ণ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস, এবং ফুল সিলেবাসে নোটস রয়েছে, নিউ আপডেটেড নোটস। প্রতিটা সাবজেক্টে, প্রতিটা টপিকের প্রথমে রয়েছে কনসেপ্টের ডিটেলসে আলোচনা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার আর MCQs, এবং মক টেস্ট দেওয়ার সুযোগও রয়েছে এবং ক্লাস করারও সুযোগ রয়েছে। তো তোমাদের যার যেটা নিড রয়েছে সেটার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। এখন সেটা নোটস হোক, মক টেস্ট হোক, অনলাইন আর অফলাইন বোথ, ক্লাসেস হোক, যেটাই তোমাদের নিড সেটার জন্য এই নম্বরে ফোন করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। আর আজকে ক্লাসটা যদি ভালো লেগে থাকে, এভাবেই তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য। তোমাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা দ্য সাকসেস মাস্টারে নিয়ে আসবো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।